ছোট গল্প মিজারি, অ্যান্টন চেখভ, গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। সন্ধ্যা নেমেছে, চারপাশ জুড়ে হালকা তুষারপাত হচ্ছে অলসভাবে। পেঁজা তুলোর মতো বরফের টুকরোতে চারিদিক সাদা হয়ে গেছে। ছাদে, ঘোড়ার পিঠে, কাঁধে, টুপিতে পাতলা নরম বরফের স্তর। ইয়োনা কোটাকভ এক এক্কা গাড়ির কোচওয়ান। এই গাড়ি ভাড়া খেটে সংসার চালায়। সে গাড়ির ড্রাইভারের খোপের ওপর নিশ্চল এক মূর্তির মতো বসে আছে গুটিসুটি হয়ে। ঠান্ডাতে যেরকম মানুষ গুটিসুটি মেরে বসে থাকে সেরকমভাবে বসে আছে, কুঁজো হয়ে, যতখানি কুঁজো হওয়া সম্ভব। বরফের পাহাড় চাপা পড়লেও ঝেড়ে ফেলবে কিনা সন্দেহ। নড়নচরণের লক্ষণ তার মধ্যে নেই। খেলনার মতো রোগা ঘোড়াটাও তথৈবচ, নীরব নিশ্চলভাবে বরফে ঢেকে সাদা হয়ে দাঁড়িয়ে আছে, যেন গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ করে সবুজ প্রান্তর থেকে এই জনবহুল কোলাহলপূর্ণ জায়গাতে এনে ফেলায় যেন চিন্তামগ্ন। বহুক্ষণ দুজনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। ডিনার খাওয়ার আগে দুজনে এখানে পৌঁছেছে। এখনও কোনো যাত্রী জোটেনি। অন্ধকার গাঢ় হওয়ার সাথে সাথে নিষ্প্রভ বাতিগুলো উজ্জ্বলতর হচ্ছে, রাস্তার কোলাহল বাড়ছে। ইয়োনা চমকে উঠে শুনল কেউ ডাকছে। পিছন ফিরে দেখল এক সামরিক অফিসার, ঢাউস একটা ওভারকোট গায়ে, মাথায় একটা হুড। অফিসার আরেকবার জায়গাটার নাম বলল। জিজ্ঞাসা করলো যাবে কি না। ঘুমাচ্ছ? শুনতে পাচ্ছ না? সম্মতিসূচকভাবে ইয়োনা লাগামটা ধরে টান মারার সাথে সাথে বেশ কিছুটা বরফ ঘোড়াটার আর তার নিজের কাঁধ পিঠ থেকে ঝরে পড়ল। অফিসার গাড়িতে উঠে বসলে পর ইয়োনা রাজহাঁসের মতো ঘাটটাকে একটু বেঁকিয়ে সিটের ওপর বসে মুখে অদ্ভুত চুকচুক শব্দ করে চাবুকটা চালালো, অভ্যেসবশত। বুড়ো ঘোড়াটাও ঘাটটা সামনের দিকে বেঁকিয়ে লাঠির মতো সরু পাগুলো সামনের দিকে বাড়িয়ে দিল দ্বিধাগ্রস্তভাবে। অন্ধকারের মধ্যে বিভিন্ন পথচারী এবং ছুটে চলা ঘোড়াগাড়ির সাথে প্রায় ধাক্কা খেতে খেতে ইয়োনার এক্কা গাড়ি এগিয়ে চলে। পথচারীরা কেউ ক্রুদ্ধভাবে মাঝখান দিয়ে যেতে বলে, কেউ ডান দিকে যেতে নির্দেশ দেয়, কেউ বাঁয়ে। সবাই গালাগাল দেয়। ভিতরে বসে থাকা অফিসার যাত্রীও বিভিন্ন রকম নির্দেশ দেয়। তাড়াতাড়ি চালাতে বলে এভাবে চালালে অনেক দেরি হবে পৌঁছতে। আর বেচারা ইয়োনা তার সিটে বসে বিভ্রান্তভাবে এদিক ওদিক তাকায়, এটা ওটা করতে চেষ্টা করে। মনে হয় যেন কোনো এক অপরিচিত আত্মীয়হীন শহরের মধ্যে হঠাৎ করে এসে পড়েছে, তার কিচ্ছুটি করার নেই। কোথায় যাচ্ছে জানে না, কোথায় পৌঁছবে তাও জানে না। একটা অভিজাত এক্কা গাড়ি প্রায় গা ঘষ্টে বেরিয়ে যাওয়ার পর একজন পথচারী একটুর জন্য গাড়ির নিচে চাপা পড়া থেকে বেঁচে যায়। অফিসার যাত্রী ব্যঙ্গ করে বলে, মনে হচ্ছে লোকগুলো তোমার গাড়ির নিচে চাপা পড়া না হয় ধাক্কা খাওয়ার ষড়যন্ত্র করেছে। কিছু একটা বলতে চেষ্টা করে ইয়োনা পিছনের পানে তাকায়, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হয় না। অস্ফুট একটা গোঙানি ছাড়ে মাত্র। অফিসার জিজ্ঞাসা করে, তুমি কিছু বলছো? ইয়োনার মুখটা একটু বেঁকে যায়। গলা খেঁকারি দিয়ে ঈষৎ হেসে বলতে চেষ্টা করে, আগে হ্যাঁ, আমার ছেলে 3 দিন হলো মারা গেছে। ও আচ্ছা, কিভাবে? ইয়োনা সামনের থেকে ডান পানে ফিরে বলে, কে জানে, হয়তো জ্বর থেকে নিশ্চয়ই। 3 দিন হাসপাতালে ছিল। সবই ভগবানের ইচ্ছে। রাস্তা থেকে ইয়োনার পানে পথচারীর খিস্তি ভেসে আসে, তাকিয়ে চালানোর নির্দেশ দেয়। অফিসারও ইয়োনাকে তাড়াতাড়ি চালানোর আর একবার নির্দেশ দেয়। এইভাবে চালালে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে। একটু কষিয়ে চাবুক চালাতে বলে। ইয়োনা 2 বার জোরে চাবুক চালায়। ইচ্ছে হয় একটু কথা বলে ছেলের ব্যাপারে। দেখে অফিসার যাত্রীর চোখ বন্ধ, মানে কথা বলার কোনো ইচ্ছা নেই। গন্তব্যে পৌঁছে একটা মদের দোকানের সামনে গাড়ি থামায়। সেখানেই বসে থাকে ঠিক আগের মতো, মাথা নিচু করে। ভেজা বরফে সর্বাঙ্গ আবার ঢেকে যায়। এভাবে 1 ঘন্টার উপর পার হয়। 3 যুবক হুল্লোড় করতে করতে এগিয়ে আসে। 2জন লম্বা রোগা,
আর একজনের পিঠে ছোট একটা কুঁজ। কুঁজওয়ালা ছেলেটা একটা ব্রিজের নাম করে বলে ওখানে যাবে, 20 কোপেক দেবে, 3 জন মিলে, তার বেশি না। ইয়োনা লাগাম টেনে গাড়ি ঠিক করে। 20 কোপেক ন্যায্য ভাড়া নয় একেবারেই, কিন্তু ইয়োনা এখন ভীষণ উদাসীন, যাত্রী পেলেই হলো। 5 কোপেক না 1 রুবেল সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ছোকরাগুলোর কোন দুজন সিটে বসবে, কে দাঁড়িয়ে যাবে, সেই নিয়ে মহা তর্কাতর্কি, বাগবিতণ্ডা, হাতাহাতি শুরু হলো। তারপর ঠিক হলো কুঁজওয়ালা ছেলেটা দাঁড়িয়ে যাবে। ছেলেটা ইয়োনার পিছনে দাঁড়িয়ে তাকে আদেশ দিল গাড়ি হাঁকাতে। মুখ দিয়ে চুকচুক শব্দ করে চাবুক চালালো ইয়োনা। কুঁজওয়ালা ছেলেটার নিঃশ্বাস তার ঘাড়ের ওপর লাগছিল। চালাও, জোরসে চালাও, চাবুক চালাও। এরকম ফালতু টুপি পিটার্সবার্গের কোথায় খুঁজে পাওয়া যায় কাকা? ইয়োনা একটু শব্দ করে হাসল। যাকগে, ফালতু হোক গে, ও আমার মাথায় ঠিক আছে। কুঁজওয়ালা ভেঙচি কেটে বলল, ঠিক আছে, দেখো কীরকম দাঁত কেলাচ্ছে, দেবো কানের গোড়ায়। কি কাকা, হাতে ঘুণ ধরেছে নাকি? এত আসতে গেলে চলবে? সিটে বসা একটা ছোকরা গল্প করতে করতে বলল যে তার ভীষণ মাথা ধরেছে, কাল রাত্রিবেলা 4 বোতল মাল খেয়েছে। সেই নিয়ে শুরু হলো তর্ক বিতর্ক। 4 বোতল মাল খেয়ে মাথা ধরতে পারে কি না সেই নিয়ে 3 জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলো। ছেলেটা ভগবানের দিব্যি খেয়ে বলল যে সত্যিই তার মাথা ধরেছে। ছেলেগুলোর সংস্রব, অকারণ হুল্লোড়, অসভ্যতা ইয়োনার খুব ভালো লাগছিল। কি মজার ছেলেপুলে সব। ইয়োনার ভেতরের একাকিত্ব, বিষণ্ণতা যেন একটু ফিকে হয়ে যাচ্ছিল। সিটে বসা ছেলে দুটো একটা মেয়েকে নিয়ে কথা বলা শুরু করলো। ইয়োনা অপেক্ষা করছিল তার ছেলের কথা বলার জন্য। ছেলে দুটো সামান্য একটু থেমেছে। ইয়োনা বলল, জানো, আমার ছেলেটা 3 দিন হলো মারা গেছে। কুঁজওয়ালা ছেলেটা পিছনে কাশতে কাশতে বলল, আমরা সবাই মরে যাব, চলো চলো, চালাও, জোরসে চালাও, চাবুক চালাও। কখন পৌঁছবো আমরা? আদৌ পৌঁছবো তো? বসে থাকা একটা ছেলে বলল, কানের গোড়ায় দে না একটা। ইয়োনা মাথার পিছনে একটা আঘাত অনুভব করে, কিন্তু তার রাগ হয় না। কী সব দুষ্টু ছেলেপুলে, একটু মজা করছে, করুক, ভগবান আশীর্বাদ করুন এদের। ও কাকা, বিয়ে টিয়ে করেছো নাকি? এক ছোকরা বলে ওঠে। ইয়োনা হাসে, বিয়ে? 2 দিন বাদে শ্মশানে একেবারে পাকা দেখা হবে। এই 3 দিন আগে আমার ছেলে মারা গেছে, আর দেখো না, আমি এখনও বেঁচে আছি। মৃত্যু ভুল করে আমার বদলে আমার ছেলেকে নিয়ে গেছে। ছেলেগুলোর দিকে ফিরে ছেলের মৃত্যুর কথা বিস্তারিতভাবে বলতে যাচ্ছিল। কুঁজওয়ালা ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জানালো যে তাদের গন্তব্যে পৌঁছে গেছে। 20 কোপেক হাতে নিয়ে হুল্লোড়বাজ ছেলেগুলোকে যতক্ষণ দেখতে পেল ততক্ষণ ইয়োনা ওদের পানে তাকিয়ে রইল। ওরা অদৃশ্য হয়ে গেলে আবার সেই একা, সেই বিষণ্ণতা। ইয়োনা উদ্গ্রীব চোখে রাস্তার লোকগুলোকে দেখে যাচ্ছে, যদি অন্তত একজন তার এই দুঃখের কথা শুনতে একটু থামে। কিন্তু কেউই তাকে খেয়াল করছিল না। সবাই ব্যস্তভাবে এদিক ওদিক ছুটে চলেছিল। যে বিষণ্ণতার প্রতি এরা এত উদাসীন তা যদি সে উজাড় করে দেখাতে পারত, যদি বের করতে পারত, তাহলে সমস্ত পৃথিবী তাতে ভেসে যেত। কিন্তু কেউ তা দেখতে পাচ্ছিল না। এই অসীম বিষণ্ণতা কিভাবে তার ছোট্ট বুকের মধ্যে আটকে আছে। পরিচিত একজনকে দেখে তার সাথে কথা বলার ইচ্ছা হলো। লোকটা তাকে সেখান থেকে সরে যেতে বলল। ইয়োনা একটু দূরে গিয়ে সেই আগের মতো মাথা নিচু করে বিষণ্ণতায় ডুবে গেল। মনে হলো অন্য কোনো মানুষের কাছে তার দুঃখের কথা, যা তার একান্ত আপনার, তা বলা নিষ্ফল। কিছুক্ষণ বাদে ভেতরের যন্ত্রণাটা অসহ্য ঠেকলে ঘোড়ার গাড়িটা যেখানে থাকে, যেখানে অন্য কোচওয়ান আর তাদের গাড়িগুলো রাখা থাকে, সেই জায়গাতে সে ফেরত যেতে মনস্থ করল। ঘোড়াটা যেন তার মনের কথা বুঝতে পেরে দুলকি চালে রওনা হলো। প্রায় 1.5 ঘন্টা বাদে দুজনে হাজির হলো সেই জায়গায়, কোচিয়ার যেটাকে বলে। নোংরা বড় একটা চুলোর পাশে বসলো। বাতাস সেখানে ঘন দুর্গন্ধময়। সেখানে লম্বা বেঞ্চে কোচওয়ানরা শুয়ে ঘুমাচ্ছে। তাদের পানে তাকিয়ে ইয়োনার ফেরত আসার জন্য বেশ অনুশোচনা হলো। ঘোড়াটার জন্য ওটস কেনার যথেষ্ট রোজগার হয়নি। মনে হয় সেই জন্যই বোধহয় এত মন খারাপ। যে মানুষ তার আর ঘোড়ার জন্য যথেষ্ট রোজগার করে সেই সুখী মানুষ। ঘরের কোণে শোয়া এক তরুণ কোচম্যান ঘুম থেকে ওঠে জল খাওয়ার জন্য। ইয়োনা তাকে জিজ্ঞাসা করে, জল খাবে?
তরুণটি বলে, হ্যাঁ, সেই জন্যই তো উঠেছি। ইয়োনা তাকে বলে, ছেলে 3 দিন হলো মারা গেছে। তরুণ কচুয়ানটা জল খেয়ে আবার চাদর ঢাকা দিয়ে শোয়। ইয়োনা বুঝতে চেষ্টা করছিল তার কথাগুলো তরুণটি কিভাবে নিচ্ছে, শুনছে কি না। কিন্তু তরুণটি আপাদমস্তক চাদরে ঢেকে কিছুক্ষণের মধ্যেই নাক ডাকাতে শুরু করে। ইয়োনা দীর্ঘশ্বাস ফেলে মাথা চুলকায়। তার দুঃখের কথা কাউকে একটা বলতেই হবে। আজ 1 সপ্তাহ হলো তার ছেলে মারা গেছে। কারো কাছে তার শোক প্রকাশ করতে হবে। ধীরে সুস্থে তার সমস্ত কথা উজাড় করে জানাতেই হবে। কিভাবে তার ছেলে মারা গেল, কতটা অসুস্থ হয়েছিল, কি ভীষণ কষ্ট পাচ্ছিল, শেষ কথা কি বলেছিল, কিভাবে তাকে কবর দিতে নিয়ে যাওয়া হলো, কখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে তার জামা কাপড় কীভাবে আনা হলো, কিভাবে আনাইশাকে, তার মেয়ে, সে গ্রামে ছেড়ে এসছে, তার ব্যাপারেও বলতে হবে। তার এত কিছু বলার আছে। তার শ্রোতাদের চমকে উঠতে হবে, অবাক হতে হবে, সহমর্মী হতে হবে, বিস্ময়বোধ করতে হবে, দীর্ঘশ্বাস ফেলতে হবে, শোক করতে হবে। মেয়েদেরকে বলতে পারলে সবচেয়ে ভালো হতো। ওরা বোকা, কয়েকটা শব্দের পরই ওরা ঠিক কাঁদতে শুরু করত। ঘুম পাচ্ছে না তাই ইয়োনা কোটটা চাপিয়ে আস্তাবলে তার ঘোড়ার কাছে গেল দেখে আসতে। একা থাকলেই তো সেই ছেলের কথা চিন্তা হবে, আর চিন্তা হলে খুব দুঃসহ লাগে। কথা বলতে পারলে অনেক হালকা বোধ হয়। এখানে এসে ঘোড়াটার খড়, জব ইত্যাদির কথা ভাবছিল। কি খড় খাচ্ছিস ইয়াসির? ঘোড়াটাকে জিজ্ঞাসা করল। তাই খা, ওটস কেনার মতো তো আজকে রোজগার হয়নি সেরকম। আর ইয়াসির, এই বয়সে কি আর আমার গাড়ি চালানোর কথা রে? আমার ছেলের চালানোর কথা, বুঝলি, আমার নয়। যদি বেঁচে থাকতো ওই চালাতো, বুঝলি। ইয়োনা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ঘোড়াটার কাছে। তারপর আবার শুরু করলো, জানিস ইয়াসির, কুজমা আমার ছেলে আর বেঁচে নেই রে। হ্যাঁ, হাসপাতালে গেল আর মরে গেল। ধর তোর যদি একটা বাচ্চা থাকতো, তোর নিজের বাচ্চা, তোর কষ্ট হতো তো, তাই না? বুড়ো ঘোড়াটা খড় চিবোতে চিবোতে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল ইয়োনার হাতে। ঘোড়াটার দরদে ইয়োনার হৃদয়টা ভরে গেল। প্রাণ খুলে সমস্ত দুঃখের কথা ইয়াসির ঘোড়াটার কাছে ইয়োনা বলতে শুরু করলো। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।